আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো ব্রাজিলের ম্যাচ এখন আপাতত নেই। ব্রাজিলের ম্যাচ হচ্ছে আরো প্রায় 3 মাস পরে 2025 সালের 20 মার্চ ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে। ওই ম্যাচটার আগে প্রায় এখনো পর্যন্ত 3 মাসের মতো সময় আছে। এই 3 মাসে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র কি করবে? ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র ব্রাজিল দলটাকে নিয়ে কি ভাবতেছে, কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন দরকার, ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র কোন জায়গাগুলো নিয়ে ভাবতেছে, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। তো প্রথমত আমরা গোলকিপিং পজিশন নিয়ে কথা বলি। দেখুন, গোলকিপিং পজিশন নিয়ে এই পজিশনে একটা প্লেয়ার হয়তোবা চেঞ্জ হতে পারে, আর ওই প্লেয়ারটা হতে পারে এডারসন, কারণ তিনি রিসেন্টলি ম্যানচেস্টার সিটির হয়ে একের পর এক ডিজাস্টার পারফরমেন্স দেওয়ার কারণে তাকে এখন ম্যানচেস্টার সিটির ফার্স্ট 11-এ নেওয়া হয় না। যদিও ম্যান সিটির অবস্থা তেমন একটা ভালো না, তারপরে এই রিজনে হয়তোবা এই পজিশনে এডারসনকে বাদ দেওয়া হইতে পারে। এখানে হয়তোবা আমরা নতুন গোলকিপার দেখতে পারবো। এবং আমরা যদি এখন আসি ডিফেন্সের দিকে, তাহলে দেখতে পারবো যে সেন্টার ব্যাকে ব্রাজিলের হাতে মোটামুটি ভালো মানের অপশন রয়েছে, বাট দুই ফুল ব্যাক, রাইট ব্যাক, লেফট ব্যাক, এই পজিশনটাতে ব্রাজিল বারবার ভুগতেছে। এখন যদি আমরা রাইট ব্যাকের কথা বলি, তাহলে এই জায়গায় আমাদের লর্ডের উপরে লর্ড, তার উপরে বড় লর্ড, এই জায়গায় দানিলোকে খেলানো হইতেছে। সো দানিলোর বর্তমান বয়সটা 33, এটা আপনারা সবাই জানেন। সো এই মুহূর্তে দানিলোকে নিয়ে 2026 বিশ্বকাপের প্ল্যানটা ডুরিবাল জুনিয়র করবে কিনা সেটাও কিন্তু তাকে এখন ক্লিয়ার করতে হবে, কারণ তার বয়সটা 35, ওই মোমেন্টে 2026 বিশ্বকাপে 35+ হয়ে যাবে। সো 35+ বয়সী একটা প্লেয়ারকে দিয়ে তিনি রাইট ব্যাকে খেলাবে। সো এই জিনিসটাতেও কিন্তু তাকে একটা ডিসিশন নিতে হবে। এখানে তিনি ইয়াং স্টারদের সুযোগ দিবেন, নাকি এইখানে তিনি আবারও ওই লর্ড প্লেয়ারকে নিয়ে 2026 বিশ্বকাপে যাবে এবং আগামী ম্যাচগুলোর পরিকল্পনা করবেন। দেখুন, এইখানে মোটামুটি একটা পরিবর্তন দরকার। এইখানে পরিবর্তন যে দরকার, এখন কোন প্লেয়ারটাকে এই জায়গায় সিলেক্ট করবে, এটাও কিন্তু একটা প্রশ্ন। দেখুন, এই জায়গায় একের পর এক প্লেয়ার ট্রাই করেছে। এই জায়গায় আপনার দানিলোর সাথে ইয়াং কোটো, ভ্যান্ডারসন, ডোডো, মানে অনেক ধরনের প্লেয়ারকে ট্রাই করেছে, বাট ভালো কোনো ফলাফল আসতেছে না ভাই। ইভেন কি আপনি যদি লেফট ব্যাকের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন যে ওইখানেও একের পর এক প্লেয়ারদেরকে ট্রাই করতেছে। এইখানে গুইলহামে আরানা, তারপর হচ্ছে ওয়েন্ডেল, এইখানে আপনার জায়গায় এলেক্টেলস, এমন ধরনের প্লেয়ারদেরকে ট্রাই করতেছে। ডুরিবাল জুনিয়র যখনই দায়িত্ব নিয়েছে এই প্লেয়ার গুলাকে ট্রাই করতেছে, বাট এইখানেও ভালো কোনো ফলাফল আসতেছে না। হ্যাঁ, একটা প্লেয়ার এই জায়গায় সম্ভবত মিতুল হইতে পারে। প্লেয়ারটার নাম হচ্ছে কি গুইলহামে আরানা। সো তিনি হয়তোবা আগামী কলাপেও ডাক পাবেন, তিনি হয়তোবা এই জায়গা থেকে 2026 বিশ্বকাপ খেলতে যাবেন। তো এখন কথা হচ্ছে, এই যে ব্রাজিল লেফট ব্যাক এবং রাইট ব্যাকে একের পর এক ডিজাস্টার পারফরমেন্স দিতেছে, তাহলে এই জায়গায় কি পরিবর্তন দরকার না? অবশ্যই পরিবর্তন দরকার। দেখুন, এইখানে আমরা যদি লেফট ব্যাকের কথা যদি আরেকটু স্পেসিক্যালি বলি, তাহলে এই জায়গায় ব্রাজিলের হাতে ভালো ভালো অপশন আছে। এই জায়গায় স্যামুয়েল লিনু আছে, যদিও তিনি একজন লেফট মিডফিল্ডার হিসেবে বেশি খেলেন অ্যাটলেটিকো মাদ্রিদে। সো স্যামুয়েল লিনু আছে, কার্লোস অগাস্তো আছে, কায়ো হেনরিক আছে, এই জায়গায় আপনার গুইলহামে আরানা আছে, বাট তারা কেউ কিন্তু বিশ্বমানের না। সো বিশ্বমানের না দেখেই এই জায়গায় কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র এক্স্যাক্টলি কাকে এই জায়গায় ফিক্স করবে। সো এখন আপনারা বলতে পারেন যে দেখুন, এইখানে তো কার্লোস অগাস্তো ইন্টার মিলানে খেলে, সো তাকেও তো একটা সুযোগ দেওয়া যায়। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত যে তাকে সুযোগ দেওয়া যায়, বাট তিনি কিন্তু ওই ইন্টার মিলানে স্টার্টিং 11-এ রেগুলার জায়গা পাইতেছে না, কখনো জায়গা পাইতেছে। যদিও লাস্ট ম্যাচটাতে তিনি জায়গা পেয়েছিলেন, একটা গোলও তিনি করেছিলেন। এখন স্যামুয়েল লিনুর কথা যদি বলি, তারও কিন্তু একই অবস্থা। তিনি কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ফার্স্ট 11-এ জায়গা পাইতেছে না। প্লেয়ারটা অফেন্সিভলি ভালো। ওই অ্যাটলেটিকো মাদ্রিদের ব্যাপারটা কি, আপনার ডিয়াগো সিমিওনে কিন্তু ডিফেন্সিভলি প্লাস অফেন্সিভলি ভালো খেলে, এমন টাইপের প্লেয়ার চায়। বাট অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ডিফেন্সিভলি সে ভালো করতেছে না, যার কারণে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের ফার্স্ট 11-এ আসতেছে না। সো তিনি যেহেতু অ্যাটলেটিকো মাদ্রিদের ফার্স্ট 11-এ আসতে পারতেছে না, সেই অনুযায়ী এখন তাকে ব্রাজিল জাতীয় দলে দেখাটাও বেস্ট টাফ। এই জায়গায় কিন্তু প্লেয়ার আছে, ভালো ভালো প্লেয়ার আছে, বাট তারা পারফর্ম করতে পারতেছে না। ক্লাবে ভালো করলে জাতীয় দলে ভালো করতেছে না। সো এটা হচ্ছে ব্রাজিলের মেইন সমস্যা। রাইট ব্যাক এবং লেফট ব্যাক ব্রাজিলের মেইন সমস্যা। সেন্টার ব্যাকে মোটামুটি ভালো মানের প্লেয়ার আছে, তাতে কোনো সন্দেহ নেই, কারণ সেন্টার ব্যাকে আপনার গাব্রিয়েল মেগালেস, মার্কিনুস, এখন নতুন ভাবে যুক্ত হয়েছে আপনার নটিংহ্যাম ফরেস্টের মোরেলো।
সেই সাথে তো এই জায়গায় আপনার এডার মিলিতাও যদি ইনজুরি থেকে ফিরে তাহলে এডার মিলিতাও আছে, তারপর আপনার আছে এই জায়গায় ব্রেমার যদি ইনজুরি থেকে ব্যাক করে ব্রেমার আছে, তারপরে এই জায়গায় আপনার আছে পিএসজি লুকাস বেরাল্ডো, মানে এই পজিশনে ভালো ভালো প্লেয়ার আছে। এখন আমরা যদি মিডফিল্ডের কথা বলি তাহলে একটা জায়গায় পরিবর্তন মিডফিল্ডে দরকার, আর সেই পরিবর্তনটা হতে পারে হোল্ডিং মিডফিল্ডার। দেখুন হোল্ডিং মিডফিল্ডার হিসেবে বুনো গুইমারেস ফিক্সড, এটা আমরা সবাই জানি। তার সাথে বিবোর্ড হিসেবে গার্সনও ফিক্সড, এটা আমরা সবাই জানি। বাট সাবস্টিটিউট প্লেয়ারের জন্য যেই প্ল্যানটা থাকা দরকার, যেমন সাবস্টিটিউট প্ল্যানে কাকে রাখা হয়, সাবস্টিটিউট প্ল্যানে এখানে আন্দ্রেকে রাখা হয়, কখনো আবার লুকাস পাকুয়েতাকে রাখা হয়। বাট এই প্লেয়ার গুলো রিসেন্টলি ব্রাজিল জাতীয় দলেও যাচ্ছে তাই খেলতেছে, ক্লাবের হয়ে যাচ্ছে তাই খেলতেছে। বাট এই জায়গায় একটা পজিশন আমার মতে নিয়ে আসা দরকার সাবস্টিটিউটের প্লেন হিসেবে, অর্থাৎ যে প্লেয়ারটাকে দরকার সেটা হচ্ছে এডারসন, যিনি কিনা এখন সিরিয়া আর লিগের ক্লাব আটলান্টার হয়ে খেলেন, দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি রিসেন্টলি গোল প্লাস অ্যাসিস্ট করতেছে না, বাট তিনি যে পজিশনটাতে খেলতেছেন সেটা হচ্ছে হোল্ডিং মিডফিল্ডারের পজিশন। দেখুন তিনি যে পজিশনে খেলে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পজিশন। তাকে এমন কিছু দায়িত্ব পালন করতে হয় ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি। এখন আসি ডিফেন্সিভলি কিভাবে তাকে দায়িত্ব পালন করতে হয়। দেখুন অপোনেন্ট যখন ব্রাজিলের মিডফিল্ড কিংবা তার দলের মিডফিল্ডটাকে পাশ কাটিয়ে একেবারে ডিফেন্সের কাছাকাছি চলে আসবে, অর্থাৎ এডারসন সর্বশেষ যে পজিশনটাতে আছে, তিনি যে মিডফিল্ডের হোল্ডিং জায়গাটাতে আছে ওইখানে যখন চলে আসবে, তাকে কিন্তু ওই আক্রমণটা ঠেকাইতে হয়, কখনো ট্যাকেল করতে হয়, কখনো এখান থেকে বল ক্লিয়ার করতে হয়, কখনো বল রিকভারি করতে হয়। এবার যদি আমরা অ্যাটাকের দিকে আসি তাহলে দেখতে পারবো যে তিনি যেই পজিশনটাতে আছেন, যখনই বিল্ড আপ ফুটবল হয় তখনই কিন্তু এই মিডফিল্ডের এই হোল্ডিং পজিশনটা থেকে কিন্তু আক্রমণের সূচনাটা হয়। অর্থাৎ ব্রাজিল কিংবা তার দল যখন আক্রমণে যাবে তখন কিন্তু এই পজিশনটা থেকে আক্রমণের সূচনাটা হয়। সো এই রুলটাতে প্লেয়ারটা কিন্তু বেশ ভালো করতেছে, তাই এই রুলটাতে এখানে একটা পরিবর্তন হিসেবে এই প্লেয়ারটাকে ডাকা দরকার বলে আমার কাছে মনে হইতেছে। এবার যদি আমরা ফাইনাল থার্ডে আসি তাহলে ফাইনাল থার্ডে নিয়ে একটা কথাই বলবো, ফাইনাল থার্ডে বেশ আহামরি যে পরিবর্তন ডুরিবাল জুনিয়র নিয়ে আসবে আমার কাছে সেটা মনে হচ্ছে না। একমাত্র রাইট উইঙ্গারে হয়তোবা সাবিউ ড্রপ হইতে পারে, কারণ তিনি রিসেন্টলি ম্যানচেস্টার সিটির হয়ে খেলার সুযোগ পাইতেছে না। যদিও ব্রাজিলে ভালো করতেছে বাট ম্যানচেস্টার সিটির হয়ে তিনি সুযোগ পাইতেছে না। সো ডুরিবাল জুনিয়র কিন্তু ওই প্লেয়ার গুলাকে খোঁজে যারা ক্লাবের হয়ে মোটামুটি ভালো করে এবং গেম টাইমিং পায়। বাট এই জায়গায় তো আমরা দেখতেছি যে সাবিউ গেম টাইমিং পাইতেছে না। সো এই জায়গায় হয়তো তার পরিবর্তে আমরা নতুন কোন প্লেয়ার দেখতে পারবো। এবার আমরা যদি সেন্টার ফরওয়ার্ডের কথা বলি তাহলে সেন্টার ফরওয়ার্ডে সম্ভবত আহামরি পরিবর্তন আসবে না। হয়তোবা এখানে একটা প্লেয়ার আসতে পারে, যে কোনো একটা নাম্বার 9 প্রপার নাম্বার 9 আসতে পারে। সেটা হতে পারে আপনার মাতিয়াস কুনা, হতে পারে আপনার গাব্রিয়েল জেসুস। সো এই টাইপের প্লেয়ার গুলো হয়তোবা আসতে পারে। আহামরি এই জায়গাগুলো ছাড়া আর কোনো পরিবর্তন আপাতত আমি দেখতেছি না। ডুরিবাল জুনিয়রের প্ল্যানটা আমার কাছে মনে হইতেছে বিশেষ করে রাইট ব্যাক এবং লেফট ব্যাক নিয়ে বেশি পরিকল্পনা এই মুহূর্তে হয়তোবা তিনি করতেছেন, যে ওই জায়গায় সলিউশনটা কি হইতে পারে, ওই পজিশনে কোন প্লেয়ার গুলাকে সিলেক্ট করতে হবে, এই জায়গাগুলো নিয়ে হয়তোবা ডুরিবাল জুনিয়র রিসেন্ট টাইমে কাজ করতেছে। সো এগুলা নিয়ে কিন্তু পরবর্তী আর 1 থেকে 1.5 মাস পরে কিংবা 1 মাস পরে হয়তোবা আমরা কথা বলার সুযোগ পাবো, যখনই ডুরিবাল জুনিয়র তার দলটা গোছানো ট্রাই করবে। তো আপনাদের কি মনে হয় ব্রাজিল দলের কোন জায়গাগুলোতে পরিবর্তনের দরকার আছে, ডুরিবাল জুনিয়র কি চিন্তা ভাবনা করতেছে? সো সেটা কিন্তু আপনারাও কমেন্ট সেকশনে আমার সাথে শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।